রেকর্ডিংটা স্টার্ট করি, যাতে করে পরবর্তী যারা আসবে তারা দেখতে পাবে। তো প্রথম স্লাইডটা আমরা শেষ স্লাইড থেকে শুরু করছি। দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে একটি ইতিবাচক এবং অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ তৈরি করবেন যেখানে সব শিক্ষার্থী নিজেকে মূল্যবান মনে করবে? এই প্রশ্নটা যদি করা হয় তাহলে একটা যথাযথ উত্তর কি হতে পারে? তো আপনি উত্তরটা ঠিক এইভাবে দিতে পারেন যে, আমি শুরু থেকেই শিক্ষার্থীদের সাথে মিলে ক্লাসের কিছু নিয়ম তৈরি করব। যেমন একে অপরের প্রতি শ্রদ্ধা করা বা শ্রদ্ধাশীল হওয়া, একে অপরের কথা মন দিয়ে শোনা। তাহলে কিন্তু শিশুদের মধ্যে একটা ইতিবাচক মনোভাব তৈরি হবে। মাইক্রোফোনটা মিউট করবেন, হ্যাঁ? গ্রুপ ওয়ার্ক বা দলবদ্ধ কাজ তাদেরকে করাবো, অর্থাৎ শিক্ষার্থীদের দিয়ে যদি গ্রুপ ওয়ার্ক করানো যায় বা দলবদ্ধভাবে কাজ করানো যায়, তাহলে কিন্তু সাধারণ শিশুদের সঙ্গে অন্যান্য প্রতিবন্ধী শিশুরাও একসঙ্গে পাঠ গ্রহণ করতে পারবে এবং একটি ইতিবাচক মানে হচ্ছে যে পরিবেশ তৈরি হবে ক্লাসের মধ্যে। আর অবশ্যই সবার মতামতকে গুরুত্ব দিতে হবে এবং প্রত্যেককে তাদের যোগ্যতা অনুযায়ী নতুন কিছু করার সুযোগ দিতে হবে। তাহলে মেন কতগুলো পয়েন্ট এই উত্তর থেকে উঠে আসছে, যেটা হচ্ছে যে শিশুদেরকে শেখাতে হবে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে, একে অপরের কথা মন দিয়ে শুনতে। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শিশুদেরকে বিভিন্ন ধরনের সংস্কৃতি এবং গল্প নিয়ে ক্লাসের মধ্যে নিজেদের মধ্যে আলোচনার জন্য গ্রুপ তৈরি করে দিতে হবে, যাতে শিশুরা দলবদ্ধভাবে কাজ করতে পারে এবং নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারে। আর ৩ নম্বর হচ্ছে যে শিশুদের প্রত্যেকের মতামতকে গুরুত্ব দিতে হবে। এইভাবে কিন্তু আমরা একটি ইতিবাচক এবং অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ তৈরি করতে পারি, যেখানে সব শিক্ষার্থীকেই মূল্যবান মনে করা হবে বা সব শিক্ষার্থীর মূল্যকেই গুরুত্ব দেওয়া হবে বা মতামতকে গুরুত্ব দেওয়া হবে। ঠিক আছে, বোঝা গেল? ফারুক? হ্যালো? হ্যাঁ স্যার। ইয়েস স্যার, ইয়েস। হ্যাঁ, ইয়েস, বেশ। তা এই উত্তরের পরিপ্রেক্ষিতে কি আর তোমার কিছু বলার আছে? আর কি কিছু অ্যান্সারটা অনেকটা ঠিকই ঠিকই আছে স্যার। অ্যান্সারটা একদম ঠিকই আছে। ঠিক আছে, বেশ। তো মাইক্রোফোনটা একটু মিউট করবে। আমরা নেক্সট স্লাইডে চলে আসছি। দেখো ৯ নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে যে যদি একজন অভিভাবক তাদের সন্তানের কম নম্বর নিয়ে খুব অসন্তুষ্ট হন, কিন্তু আপনি মনে করেন যে সেই শিক্ষার্থী বা সেই শিশুটি সঠিক নম্বরই পেয়েছে, মানে তার মেধা অনুসারে, তাহলে আপনি কিভাবে ওই অভিভাবকের সঙ্গে কথা বলবেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে এটা একটু বলার চেষ্টা করুন ভেবে। তারপর তো আমি বলবোই। একটু বলার চেষ্টা করুন। ফারুক বলুন। ফারুক বলুন। প্রশ্নটা হচ্ছে যদি যদি একজন কোনো অভিভাবক, হ্যাঁ বলুন, বলুন। আমি কোনো অভিভাবক যদি তার সন্তানের কম নাম্বার নিয়ে খুব অসন্তুষ্ট বোধ প্রকাশ করেন বা অসন্তুষ্ট বোধ করেন, সেক্ষেত্রে প্রথমত আমি তাকে কি বোঝার চেষ্টা করবো কি, মানে সে তার, মানে আমি যতটা দেখেছি স্যার, কতটা শিক্ষাটাকে নিতে পেরেছে, কতটা সেই ক্লাসটাকে নিতে পেরেছে বা কতটা বুঝতে পেরেছে। হ্যাঁ, এই ব্যাপারটা প্রথম পজিটিভ দিকটা বলবো যে সে এই জিনিসগুলো বুঝতে পেরেছিল, এবং তারপরে বলবো যে হয়তো তার ক্লাসের এই বিষয়গুলো জানার ক্ষেত্রে তার একটু দুর্বলতা ছিল। হ্যাঁ, তো শিক্ষক হিসেবে আমি চেষ্টা করবো সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে দেওয়া, এবং যাতে সে পরবর্তীতে, হ্যাঁ, অবশ্যই ভালো রেজাল্ট করে সেইভাবে আমি একজন গার্জেনকে আশ্বস্ত করবো। হ্যাঁ, বেশ, পরবর্তীতে ভালো হবে। ঠিক আছে। ঠিক আছে, এবার মাইক্রোফোনটা একটু অফ করুন। দেখুন, এটা আমরা উত্তরটা এইভাবে দিতে পারি যে যদি অভিভাবকদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা যায় তো খুব ভালো। আর যদি আয়োজন না করা যায় তাহলে সেই পার্টিকুলারলি বা নির্দিষ্ট সেই অভিভাবককে ডেকে আমি সেই শিক্ষার্থীর খাতা অবশ্যই দেখাবো। রিটেন এক্সামের যে খাতা,
এবং দেখিয়ে জানাবো যে শিক্ষার্থীটির অর্থাৎ তার শিশুটির কোন কোন জায়গায় ভুল হয়েছে, কি ভুল হয়েছে সেগুলো আমি অবশ্যই জানাবো। ক্লাস ওয়ার্ক যেগুলো থাকে সেগুলো আমি দেখাতে পারি এবং শিশুটির দুর্বলতার জায়গাগুলি কিন্তু সেই গার্জেনকে বা অভিভাবককে আমি ভালোভাবে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো এবং বিস্তারিত ব্যাখ্যা করব যে কেন সে নাম্বারটি কম পেয়েছে বা নাম্বার কিভাবে লিখলে বা কিভাবে আরেকটু ইমপ্রুভ করলে তার নাম্বারটি আরো ভালো আসতো, এটা অবশ্যই ব্যাখ্যা করে দেবো। এরপর যদি সম্ভব হয় তাহলে আমি অর্থাৎ সেই শিক্ষক এবং অভিভাবক দুজনে মিলে শিক্ষার্থীর কিভাবে উন্নতি করা যাবে তার একটি পরিকল্পনা আমরা করতে পারি। তো এইভাবে উত্তরটা দিলে আমার মনে হয় খুব ভালো একটা উত্তর হবে বা আদর্শ একটা উত্তর হবে বলে আমার মনে হয়। ঠিক আছে? বোঝা গেল ফারুক? হ্যালো। নেক্সট 8 নম্বর স্লাইডে আমরা আসছি, যেখানে বলা হচ্ছে যদি কোনো শিক্ষার্থী ক্লাসে আপনার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে বা আপনার সাথে তর্ক করে। অনেক শিক্ষার্থী রয়েছে যে কোনো সময় স্যারের সঙ্গে তর্ক করে বা ম্যাডামের সঙ্গে তর্ক করে। তখন একজন শিক্ষক বা শিক্ষিকা কি করা উচিত বা আপনি কি করবেন? একটু বলুন। কোনো শিক্ষার্থী যে কোনো পড়াশোনার বিষয় হোক বা যে কোনো একটি বিষয় নিয়ে আপনার সঙ্গে তর্ক করছে ধরুন। তো আপনি কি করবেন সেই মুহূর্তে? বলুন। একজন বলুন। তো দেখুন এটার মডেল উত্তর যেটা হতে পারে যে আমি শান্ত থাকবো। মানে অবশ্যই নিজেকে শান্ত থাকতে হবে এবং উগ্র হলে চলবে না বা সেই শিশুটির কথায় বিরক্ত হলে চলবে না। আর ক্লাসের পরিস্থিতি সামলে নিতে হবে এবং সেই শিশুটিকে শান্ত করতে হবে। সেই শিশুটির সঙ্গে অযথা তর্কে জড়িয়ে পড়লে কিন্তু হবে না। যদি আমি সেই শিশুটির সঙ্গে অযথা তর্কে জড়িয়ে পড়ি তাহলে কিন্তু ক্লাসের শৃঙ্খলা নষ্ট হবে। পুরো ক্লাস জুড়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে যেটা কোনোভাবেই কাম্য নয়। তার জন্য শিশুটিকে ১ম এ শান্তভাবে বসতে বলতে হবে এবং তার সঙ্গে তাকে আলাদাভাবে ডেকে তার সঙ্গে কথা বলতে হবে, তার সমস্যা বলতে হবে। যদি সে ঠিক বলে তাহলে তাকে উৎসাহ দিতে হবে। আর যদি সে ভুল বলে বা অন্যায্য কিছু বলে তাহলে সেটি সে কেন আ তার ভুল হচ্ছে বা বিনা কারণে তার তর্ক করা হচ্ছে বা তার তর্কের যুক্তি কেন নেই বা গ্রহণযোগ্যতা কেন নেই সেটা কিন্তু বাস্তব উদাহরণ দিয়ে শিশুটিকে বোঝানোর চেষ্টা করতে হবে। আর শিশুটির মতামত যদি সঠিক হয় তাহলে অবশ্যই তার মতামতটি গ্রহণ করতে হবে এবং শিশুকে নিজের মতামত প্রকাশ করার সুযোগ দিতে হবে। তাকে কোনোভাবে ভয় দেখানো চলবে না বা মারা চলবে না। ঠিক আছে? অর্থাৎ এক কথায় হুম। ১ম এ শিশুটাকে শান্ত করতে হবে, শিশুটিকে অন্যান্য শিশুদের থেকে আলাদা করতে হবে এবং পুরো শ্রেণীকক্ষের শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করতে হবে। এরপর শিশুটিকে আলাদাভাবে কাছে ডেকে জিজ্ঞাসা করতে হবে তার সমস্যার কারণ। সমস্যার কারণ জানার পর সে যদি ঠিক বলে তাহলে গ্রহণ করতে হবে। আর যদি সে ঠিক না বলে তাহলে কেন ঠিক নয় সেটি আপনি সাধারণ বিভিন্ন উদাহরণের সাহায্যে বা যুক্তির সাহায্যে শিশুটিকে বোঝাবেন। এর ফলে শিশুটি কিন্তু বুঝবে এবং শান্ত হয়ে যাবে। এবং শ্রেণীকক্ষের শৃঙ্খলাও কিন্তু বজায় থাকবে। আর অন্যান্য শিশুরাও কিন্তু ভবিষ্যতে অযথা তর্ক করবে না বা ওই শিশুটিও কিন্তু ভবিষ্যতে আপনার সঙ্গে আর অযথা তর্ক-বিতর্ক করবে না। ঠিক আছে? বুঝা গেল? একটু ইয়েস রেসপন্স স্যার। করবেন মাঝে সাঝে। হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো আর আপনি কিছু বলবেন এই উত্তরের পরিপ্রেক্ষিতে বা এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আর কোনো উত্তর হবে বলে মনে হচ্ছে? অন্য কোনো রকম ভাবে? স্যার বিষয়টা হচ্ছে যে প্রথমে যদি চ্যালেঞ্জ করে সেক্ষেত্রে কি আমরা তার কারণ, মানে যে কারণ অনুসন্ধানের যে বিষয়টা সেটা কি করতে পারি যে প্রথমেই তার কারণটা জেনে তারপরে আমরা ক্লাসের বাইরে তাকে শান্তভাবে ব্যক্তিগতভাবে তাকে বোঝাবো কি যে তাকে মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই দেওয়া হবে। তো এটার হ্যাঁ, কারণে এটা কেন কারণ? কি কারণে তুমি ১ম এ শিশুটিকে শান্ত করতে হবে। তা নাহলে তো ধরুন খুব তর্ক-বিতর্ক শুরু হয়ে গেলে বা চেঁচামেচি শুরু হয়ে গেলে পুরো ক্লাসের মধ্যে হই-হট্টগোল হয়ে যাবে। একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে। তার জন্য শিশুটিকে ১ম এ শান্তভাবে বলতে হবে যে, "তুমি বসো, আমি তোমার কথা শুনছি।"
বাকি ছেলে মেয়েদের বলতে হবে তোমরা বসো, তারপর তখন তাকে ডাকতে হবে। ঠিক আছে? ঠিক ঠিক। হুম, বেশ। এর পরের প্রশ্নতে আমরা চলে যাই, যেটা হচ্ছে ৭ নম্বর প্রশ্ন, যে ক্লাস চলাকালীন আপনার তৈরি করা পাঠ পরিকল্পনা যদি কাজ না করে তাহলে আপনি কি করবেন? আপনি বাড়ি থেকে একটা লেসন প্ল্যান তৈরি করে এনেছেন, ভাবলেন যে আমি এই লেসন প্ল্যানে শিশুদের পড়াবো। পড়াতে গিয়ে ধরুন সেই পাঠের সঙ্গে হয়তো অ্যা যে পাঠটা আপনি পড়াচ্ছেন, যে চ্যাপ্টারটা বা টপিকটা, তার সঙ্গে হয়তো লেসন প্ল্যানের মধ্যে ঠিকঠাক আপনি সাজাতে পারেননি লেসন প্ল্যানটাকে, বা যেভাবে আপনি লেসন প্ল্যান তৈরি করে এনেছেন সেভাবে পড়াতে যাচ্ছেন কিন্তু শিশুরা অমনোযোগী হয়ে পড়ছে। সেই মুহূর্তে আপনি কি করবেন? কিভাবে মানে যে অ্যা নিজেকে সামাল দেবেন বা শ্রেণীকক্ষকে সেই মুহূর্তে সামাল দেবেন? একটু বলুন। স্যার যদি দেখি ক্লাস চলাকালীন কোনো শিক্ষার্থী আমার ক্লাসে মনোযোগ দিয়ে শুনছে না বা দুষ্টুমি করছে, সেক্ষেত্রে আমি একটু আহ, জোরে বলুন, একটু জোরে বলুন। দেখি লাউড স্পিকার সেক্ষেত্রে আমি বাড়ান। দেখবো যে হ্যাঁ, সেক্ষেত্রে আমি দেখবো হয়তো আমার পড়ানোর কোনো পদ্ধতিগত ত্রুটি ত্রুটি থাকতে পারে। সেক্ষেত্রে আমি আমার সেই ত্রুটিকে শুধরে নেবো এবং শিক্ষার্থীর আগ্রহ অনুসারে শিক্ষার্থী যেটা করতে পছন্দ করে সেই ওয়েতে আমি আবার পাঠটাকে মানে কন্টিনিউ করবো। সেই ওয়েতে ভেরি পাঠটাকে গুড, আমি ভেরি কন্টিনিউ গুড। করবো এবং এবং সেক্ষেত্রে শিক্ষার্থীর যে আগ্রহ, বিশেষ করে হয়তো খেলার ছলে শিক্ষা বা কিছু লার্নিং বাই ডুইং যেটাকে বলে, লার্নিং বাই প্লেইং, সেইসব বিষয়গুলো হুম, একটু আহ, গ্রহণ করার চেষ্টা করবো এবং তাদেরকে সেই ওয়েতেই আমি পড়ানোর চেষ্টা করবো একদম রাইট যাতে তাদের পয়েন্টে ধরেছেন। খুব ভালো। হুম। তো ঠিকই পয়েন্টটা ধরেছেন যে ক্লাস চলাকালীন আপনার পাঠ পরিকল্পনা যদি কাজে না আসে, তাহলে আপনাকে জানতে হবে যে আপনার পাঠ পরিকল্পনার মধ্যে কোনো গলদ রয়েছে। যার ফলে শিশুরা কিন্তু আগ্রহ হারাচ্ছে। তখন আপনাকে সঙ্গে, সঙ্গে আপনার পরিকল্পনা একটু পরিবর্তন করে নিতে হবে এবং সেই মুহূর্তে আপনাকে দেখতে হবে যে শিশুদের কোন বিষয়ে আগ্রহ রয়েছে। শিশুদের মেইনলি ২ থেকে ৩ বিষয়ে আগ্রহ থাকে। প্রথমত খেলাধুলার প্রতি তো শিশুদের আগ্রহ থাকেই থাকে। দ্বিতীয় যেটা আগ্রহ থাকে, গল্প শোনার ক্ষেত্রে শিশুদের ভীষণ আগ্রহ থাকে। আর ৩ নম্বর কোনো যদি ছবি আঁকতে দেওয়া হয় বা হাতের কাজ যদি কিছু করতে দেওয়া হয় তাহলে কিন্তু শিশুদের আগ্রহ থাকে। তাহলে শিশুদের তখন সেই মুহূর্তে আপনি ওই টপিকটি মাথায় প্ল্যান করে নিতে হবে তৎক্ষণাৎ, যে আমি এই যে টপিক, সেই টপিকটা আমি খেলার ছলে শিশুদের পড়াতে পারবো, না আঁকার মাধ্যমে আমি বিষয়টি বোঝাতে পারবো, না আমি তাদেরকে ধরুন গল্পের ছলে বোঝাতে পারবো। যদি আপনার টপিকটা এমন হয় যেটা গল্পের ছলে আপনি খুব ভালোভাবে পরিবেশন করতে পারবেন, তাহলে শিশুদেরকে বলবেন যে, "শোনো, আজ তোমাদের আর পড়তে হবে না। চলো আজকে আমরা একটা গল্প শুনি।" দিয়ে আপনি গল্প ছলে সে আস্তে, আস্তে একদম বিষয়ের মধ্যে ঢুকলেন, পড়ালেন সুন্দরভাবে। যদি সেই টপিকটি মনে হয় যে, না আমি খেলার ছলে বোঝাতে পারবো, তাহলে শিশুদের বলবেন, "বেশ ছাড়ো, আজকে আর পড়াশোনা করতে হবে না। চলো আমরা একটু খেলি।" তো খেলতে, খেলতেই সেই বিষয়টা আপনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন, বা ছবি আঁকার মাধ্যমে যদি বোঝানো যায় তাহলে সেটাও বোঝানো যেতে পারে, বা যেকোনো ধরনের হাতের কাজ করার মাধ্যমে। মানে মূল লক্ষ্য হচ্ছে সেই বিষয়টি আপনাকে ভালোভাবে শিশুদের আগ্রহ সহকারে শেখাতে হবে। তার জন্য আপনি তৎক্ষণাৎ আপনার পাঠ পরিকল্পনা পরিবর্তন করবেন এবং সেই মতো শিশুদের আগ্রহ মতো আপনি শিশুদের শিক্ষাদান করবেন। ঠিক আছে? বেশ। ঠিক স্যার। এবার হুম, ৬ নম্বর আমরা চলে আসবো। ৬ নম্বর। তো ৬ নম্বরে যেখানে বলা হচ্ছে যে, যদি আপনার সহকর্মী শিক্ষকের পড়ানোর পদ্ধতির সঙ্গে আপনার পড়ানোর পদ্ধতির মিল না হয় কোনো কারণে, বা ধরুন অভিযোগ যদি করে কোনো সহকর্মী আপনার পড়ানো দেখে, বাইরে থেকে হয়তো দেখলো, নিয়ে হয়তো স্টাফ রুমে আলোচনা হচ্ছে, দিয়ে হয়তো বলছে যে আপনার এটা ঠিকঠাক হচ্ছে না। বা শিশুদের ঠিকঠাক নিতে পারছে না। এরকম বলতেই পারে। হয়, আমাদের মধ্যে অনেকের মধ্যে আলোচনা হয় যে এটা এইভাবে পড়ালে ভালো হতো। তো সেই মুহূর্তে আপনি কি করবেন? সেই সহকর্মীর সঙ্গে ঝগড়া করবেন না কি করবেন? বলুন। ফারুক বলুন। স্যার, হ্যাঁ স্যার, এক্ষেত্রে খুব সুন্দর প্রশ্ন স্যার এটা। প্রশ্নটা এরকম, যদি আমার কোনো সহকর্মী যদি আমাকে বলে যে আমার পড়ানোর কিছু পদ্ধতিগত দিক থেকে হয়তো ত্রুটি থাকতে পারে, সে যদি আমাকে এটা বলে তাহলে আমি তাকে অবশ্যই প্রথমত তাকে ধন্যবাদ জ্ঞাপন করবো যে হ্যাঁ ঠিক, যদি আমার সেটা ত্রুটি হতেও পারে সেটা আমি নিজে আবার একবার যাচাই করার চেষ্টা করবো ব্যক্তিগতভাবে আমার ইয়েটা।
এবং তারপরে তার সাথে আলোচনা করব যে হ্যাঁ, এই পদ্ধতিতে যদি এটা আমার এই প্রশ্নটা এটা যদি এইভাবে পড়ানোটা ভুল হয়ে থাকে বা এটা যদি সঠিক মনে না হয়, সেক্ষেত্রে আমরা দুজনেই পরস্পরের সঙ্গে একটা আলোচনা করে আরো কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলোর উদাহরণ সহযোগে তাকে বোঝানোর চেষ্টা করবো বা উনিও আমাকে বোঝাবেন এবং পরস্পরের মধ্যে একটা আলোচনার মধ্য দিয়ে আমরা একটা নতুন কোনো একটা আবিষ্কারমূলক একটা ভালো কিছু পদ্ধতি বের করবো, যাতে শিক্ষকের কাছে সেটা খুবই গ্রহণযোগ্য হয়। সেরকম একটা পদ্ধতি খুঁজে বের করবো এবং পরস্পরের মধ্যে আলোচনা করবো, তাতে কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়বো না, মানে খুব ভদ্রভাবে আর কি। ভেরি গুড, ভেরি গুড। খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর বলেছেন। ওরকম ভাবে উত্তরটা লেখা রয়েছে। দেখুন, আমি সহকর্মীর সাথে ব্যক্তিগতভাবে এবং সম্মানজনকভাবে আমার উদ্বেগ প্রকাশ করব, মানে আপনার মতামত প্রকাশ করব। এবং অবশ্যই তো উদ্বেগ হবে যদি কেউ বলে যে আপনার শিশুরা ঠিকঠাক শিখতে পারছে না বা আপনি যেভাবে পড়াচ্ছেন শিশুরা গ্রহণ করতে পারছে না। এটা যদি বলে সহকর্মী, তাহলে তো অবশ্যই একটা উদ্বেগ হবে। তো উদ্বেগ প্রকাশ করবেন এবং আগ্রহী হবেন এবং জানতে চাইবেন যে স্যার বা দাদা বা ভাই যেই হোক আপনার বয়সে, সেরকম ভাবে জানতে চাইবেন যে তাহলে আমার কোন কোন বিষয়ে নজর দেওয়া দরকার এবং এই যে এই টপিকটা কোন পদ্ধতিতে পড়ালে শিশুরা আরো ভালোভাবে নিতে পারবে বা গ্রহণ করতে পারবে, অর্থাৎ শিক্ষাদানের পদ্ধতি, সেরা পদ্ধতি কি হতে পারে সেই বিষয় নিয়ে আমি সহকর্মীর সঙ্গে আলোচনা করব এবং আরো কার্যকর পদ্ধতি আমি তৈরি করার চেষ্টা করব, যে পদ্ধতিতে বিভিন্ন ধরনের বাস্তব উদাহরণ থাকবে, তারপরে জয়ফুল লার্নিং যাতে হয় সেই মেটেরিয়ালস গুলো থাকবে, শিশুরা নতুন উদ্যমে যাতে শিখতে পারে, শিশুদের মধ্যে যাতে অবজারভেশন পাওয়ার গড়ে ওঠে সেই বিষয়গুলো থাকবে। অর্থাৎ নতুন নতুন পদ্ধতি, মানে টপিক অনুযায়ী নতুন পদ্ধতি নির্বাচন করার চেষ্টা করব উভয়ে আলোচনা করার মাধ্যমে, এবং কোনোভাবেই আমরা মতবিরোধ করব না। অবশ্যই প্রতিটি বিষয়ে সহমত পোষণ করার চেষ্টা করব এবং আমরা আলোচনার মাধ্যমে সঠিক পদ্ধতি নির্বাচন করার চেষ্টা করব, যাতে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে সহজ পদ্ধতিতে আগ্রহ সহকারে এবং আনন্দ সহকারে পাঠ গ্রহণ করতে পারে, পাঠ্য বিষয়বস্তু হৃদয়ঙ্গম করতে পারে। এটাই থাকবে আমাদের মূল লক্ষ্য। তো আশা করি আজকে বেশ কতগুলো প্রশ্ন আলোচনা করছি, তা এভাবে কি ফ্রুটফুল হচ্ছে বলে মনে হচ্ছে, এভাবে যেভাবে উত্তর প্রশ্ন লিখে করছি? ফারুক, একটু জানাবেন। একদম 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 ভালো হচ্ছে? একদম হ্যাঁ, ঠিক বলছেন স্যার। এখন এই মুহূর্তে আমাদের এটাই প্রয়োজন, কারণ এখন তো বেশ। যত বেশি বেশি আলোচনা করবো আমাদের খুব ক্ষতি হবে স্যার, আমি মনে করি। কেননা স্যার মানে তো বিষয়ের ধারণা করতে পারি আমরা থেকে অনেক সময় অনেক প্রশ্ন হয়ে যায়, যখন বেশ, তাহলে আমি পরিচিত মনে হবে সহজে উত্তর না দিতে পারলে হয়তো 50% ভালোভাবে দিতে পারবো। তাহলে দেখুন, একটি প্রশ্নের কত রকম পয়েন্ট উঠে আসছে দেখুন আলোচনার পরিপ্রেক্ষিতে উভয়ের দু তিনজনের মধ্যে আরো জন জয়েন করলে আরো ভালোভাবে নতুন নতুন দিক উঠে আসবে, তার ফলে একটা উত্তরকে আরো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে টু দা পয়েন্ট আমরা দিতে পারবো। তার জন্য আমার মনে হয় এইভাবে আলোচনাটা, আমি আজকে স্কুল থেকে এসে কয়েকটি স্লাইড তৈরি করেছি, 5টি স্লাইড, বেশি তৈরি করতে পারিনি। নেক্সট ডেতে আমি এভাবে চেষ্টা করব আপনাদের একদিন অন্তর অন্তর 5টি কি 6টি প্রশ্ন নিয়ে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এইভাবে লাইভ সেশনে আলোচনা করা। আমার কাছে এরকম 100টি সিচুয়েশন বেস প্রশ্ন উত্তর আছে, যার মধ্যে এখন 10টি হলো, এখনো 90টি আছে। এই 90টি আমি আপনাদের ইন্টারভিউর আগে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। আর এই পিডিএফটা যখন পুরো ভিডিওগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আমি চেষ্টা করব আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়ার, যারা নিয়মিত ক্লাস করবে তাদের। আর যারা নিয়মিত ক্লাস করবে না তাদের জন্য এটার মূল্য, এই পিডিএফটার মূল্য থাকবে মাত্র 50 টাকা। তো আপনারা জয়েন করবেন। আর যারা নতুন আছেন, আমাদের চ্যানেলে নতুন যারা আসবেন বা আছেন তাদের জন্য জানিয়ে রাখি, এবং ফারুক আপনার উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আপনারা ওয়েবসাইট ভিজিট করে এই কতগুলো আমাদের ইবুক রয়েছে, এই ইবুক গুলো ডাউনলোড করে নিতে পারেন ফ্রিতে। ঠিক আছে? এই ওয়েবসাইটের লিংক, এটা হচ্ছে নতুন চ্যানেল অ্যাসপিরেন্টস মন্ত্রা। এই চ্যানেলে এখন আমরা ভিডিও আপলোড করব। স্মার্ট ইংলিশ ফার্স্ট ইংলিশে এখন সেভাবে আপলোড করা হবে না, এটাতে আপলোড করা হবে। এবং এটা ওয়েবসাইটের লিংক, অ্যাসপিরেন্টস মন্ত্রা ওয়েবসাইটের লিংক, চ্যানেলের যে ডেসক্রিপশন সেখানে পেয়ে যাবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংকটা দেওয়ার চেষ্টা করছি আমরা। তো এই হচ্ছে বিষয়। তো আজকে শুভরাত্রি জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। মাঝে সাঝে আমরা মক ইন্টারভিউ নেব, সরাসরি ফেস টু ফেস মক ডেমো নেব। ঠিক আছে? গুড নাইট স্যার। বলছিলাম স্যার, এই কি বলে, এই
আপনি যে সাইটটা, নতুন সাইটটা কি অ্যাসপিরেন্ট মন্ত্রা বলে সার্চ করবো? হ্যাঁ, অ্যাসপিরেন্টস মন্ত্রা, এটার ওয়েবসাইটের লিঙ্কটা আপনি পেয়ে যাবেন এই চ্যানেলেরই ডেসক্রিপশন বক্সে। হ্যাঁ, চ্যানেলটার লিঙ্ক আমি গ্রুপে না হয় আরেকবার দিয়ে দিচ্ছি। চ্যানেলের ডেসক্রিপশনের লিঙ্কটা পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটা এখন আর নিচ্ছে না, কারণ ওই ভেরিফিকেশনটা হয়নি। আইডি ভেরিফিকেশনটা হয়ে গেলে তখন চ্যানেলের ডেসক্রিপশনের লিঙ্কটা নিয়ে নেবে। আরো কিছু আমি ফ্রি পিডিএফ দেবো। আপনারা ওইখানে ওয়েবসাইটে বহু কিছু সেকশন ভাগ করা আছে, দেখবেন প্রিন্টেড বইয়ের সেকশন ভাগ করা আছে, সেখানে স্টুডেন্টস রিভিউ আছে, তারপরে ই বুক সেকশন ভাগ করা আছে, অনলাইন পেড কোর্স ভাগ করা আছে। পুরো ওয়েবসাইট আমি নিজে হাতে তৈরি করেছি 3-4 দিন মিলে। পুরো ওয়েবসাইট একটু দেখবেন। আর আপনাদের আরো যদি কিছু প্রয়োজন হয় যেগুলো আমি ফ্রিতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, সেগুলো ওয়েবসাইটে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে? ঠিক ঠিক। বেশ, গুড নাইট। হ্যাঁ, রাখছি।